আজকের ক্লাসে আমরা সমাধান করে নেব কোশ্চেন ব্যাংক থেকে 2018 সালের ক্লাস 11-এর যে বোর্ড এক্সামের বা অ্যানুয়াল এক্সামের কোশ্চেন সেই কোশ্চেন। তো 2019-এর প্রশ্নের সমাধান তোমাদের করে দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এবছরের জন্য সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতনই এবছর বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2020 আর 21-এ বিগত দুটো বছর আমরা ফিজিক্সের এক্সাম দিতে পারিনি, কারণ এই দুটো বছরের ক্ষেত্রে কোভিডের জন্য পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। তো এবছরের জন্য অবশ্যই তোমরা এই সালের যে সমাধান প্রশ্নগুলো আছে এবং যে প্রশ্নগুলো থাকবে না সিলেবাসে, এবছরের জন্য ডিসকার্ডেড করেছে, সেগুলো আমি নিশ্চয়ই বলে দেবো করাতে করাতে। তো আমরা শুরু করছি প্রথম এসিকিউ থেকে, কারণ এমসিকিউ এর উত্তরগুলো বলে দেওয়া আছে, এসিকিউগুলোও বলে দেওয়া আছে, তাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পারলে আমি ভিডিওর ক্লাসের শেষে গিয়ে যদি দেখি আমার সময় হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমি তোমাদের এমসিকিউগুলো সমাধান দেখিয়ে দেবো। তো চলো আজ এই ক্লাস শুরু করি। অবশ্যই 2018 সালের প্রশ্নের সমাধান ভিডিওটা তোমরা ভালো করে দেখে নেবে, কারণ এখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসতে চলেছে আমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এর বোর্ড এক্সামের মানে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, চলো তো শুরু করি। এখানে বলেছে 1 নম্বর যে প্রশ্ন দিয়েছে সার্থক অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার থেকে। তো প্রথমটা বলেছে দুটো সংখ্যা, একটা হচ্ছে 9.8, একটা বলেছে 15.298। এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, আমাদের এই দুটো সংখ্যাকে যোগ করলে তার সার্থক অঙ্ক সংখ্যা কতগুলো হবে। তো আমাদের এখানে দেখো দশমিকের পর 1 ঘর আছে, আর এখানে দশমিকের পর 3 ঘর আছে। তাহলে উত্তরের ক্ষেত্রে দশমিকের পর যেটা ছোট, মানে এখানে দশমিকের পর 1 ঘর, তাহলে উত্তরটাও সেই অনুসারে আমাদের করতে হবে। তাহলে 9.8 প্লাস 15.298 যোগ করে আসছে আমাদের 25.098। তাহলে এখানে দশমিকের পর 1 ঘর আছে, এটা 3 ঘর, তাহলে যেটাতে কম আছে সেটার মতন করতে হবে। তাহলে দশমিকের পর 1 ঘর যদি আমরা নিই, তাহলে আমাদের হচ্ছে 25 আসন্ন মান নিলে রাউন্ড অফ করে নিলে এখানে 9 আছে, তার মানে এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে সার্থক অঙ্ক সংখ্যা কত হলো? 3টি। তাহলে উত্তর হবে এদের যোগফলের ক্ষেত্রে সার্থক অঙ্ক সংখ্যা হবে 3। তাহলে যোগফল করলে এদের সার্থক অঙ্ক সংখ্যা হবে 3। আচ্ছা, নেক্সট আমাদের বলে দিয়েছে গতির সমীকরণের মধ্যে কোনটি কার্যশক্তি নীতি বিবৃত করে। গতির সমীকরণ সেটা কোনটা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কারণ এখানে আমরা যদি দুদিকে একটা হাফ এম দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু অন্তিম গতিশক্তি সমান প্রাথমিক গতিশক্তি প্লাস কার্য এই জায়গায় চলে আসছে। তাহলে কোনটা গতির সমীকরণকে ব্যাখ্যা করে বা বিবৃত করে, সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, নেক্সট এর অথবা ছিল, এর অথবাতে বলে দিয়েছে কি, একটা ভেক্টর বলেছে এ ভেক্টর, এটা একটা একক ভেক্টর। এ ভেক্টরটা বলে দিয়েছে 0.4 i ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তো এটা যদি একক ভেক্টর হয়, এটা যেহেতু একক ভেক্টর, তাহলে মড অফ এ ইকুয়ালস টু 1। একক ভেক্টরের পরম মান কত হয়? 1 হয়। তাহলে এখানে তার পরম মান চলে আসছে 1। তাহলে সুতরাং রুট ওভার 0.4 স্কোয়ার, পরম মান কি করে বার করে? সহগগুলো স্কোয়ার করে দিতে হয়, প্লাস 0.3 স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা কত চলে আসছে? আমাদের স্কোয়ার তুলে দিলে 0.16 প্লাস 0.09 প্লাস সি স্কোয়ার সমান 1। তাহলে সি স্কোয়ার সমান চলে আসছে 1 মাইনাস 0.25, তাহলে 0.75। তাহলে সি এর ভ্যালুটা চলে এলো রুট ওভার 0.75। তো মানে হিসেবটা একটু দেখে নিও, হিসেব করতে আমি উত্তরটাও দেখে নিই এখানে কি দেওয়া আছে। মনে হয় এটাই দেওয়া থাকবে, এটাই হওয়া উচিত। দেওয়া কি আছে সব উত্তর? না, 2-এর অথবাটা দিয়েছে হচ্ছে রুট ওভার, প্লাস মাইনাস দিতে হবে অবশ্যই, এখানে একটা প্লাস মাইনাস দিয়েছে। হ্যাঁ, এটা আমি হিসেব করে দিয়েছে রুট ওভার 3/2 রুট, এটা আসছে 0.75কে রুট করলে হয়, হ্যাঁ এটা রুট ওভার 3/2, হ্যাঁ 3/2ই তো হবে, ঠিকই আছে। এটা আছে প্লাস মাইনাস রুট ওভার 3/2, এটাই উত্তর দেওয়া আছে। তোমরা এরকম উত্তর লিখবে তাহলেও হবে, প্লাস মাইনাস দিয়ে লিখে দেবে, মানে রুট ওভার 3/2 লিখতে হবে, তার কোনো মানে নেই, ওটা আসছে ক্যালকুলেটারে করে, তার জন্য এরকম ওরা লিখেছে। ওকে, নেক্সট চলে আসি।
আচ্ছা, 3 একটি তাম্র গোলককে উত্তপ্ত করলে গোলকটির কোন ভৌত রাশির শতকরা সর্বোচ্চ পরিবর্তন হবে? আয়তন, যেহেতু গোলক বলেছে তার আয়তনের পরিবর্তন, শতকরা পরিবর্তন, কারণ আয়তনটা ব্যাসার্ধের ঘনফলের সঙ্গে সমানুপাতিক, তাহলে তার আয়তন সবচেয়ে বেশি শতকরা পরিবর্তন হবে আয়তনের, 3 তাহলে 3 হচ্ছে আয়তনের পরিবর্তন সর্বোচ্চ হবে। আচ্ছা, অথবাই বলেছে প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে দুটির মাত্রাগতভাবে অনুরূপ। কি কি দিয়েছে? একটা দিয়েছে পৃষ্ঠটান, চাপ, সান্দ্রতা গুণাঙ্ক আর স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে হবে চাপ আর স্থিতিস্থাপক গুণাঙ্ক, কারণ চাপ মানেও বল বাই ক্ষেত্রফল, আর স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। বিকৃতির কোনো একক হয় না, তাহলে পীড়নের একক বা মাত্রা চাপের একক বা মাত্রার সাথে সমান হয়, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ও চাপ এ দুটো মাত্রাগতভাবে অনুরূপ। তাহলে অথবাটা হচ্ছে, এর অথবা যেটা ছিল এটা হচ্ছে চাপ ও স্থিতিস্থাপক গুণাঙ্ক। বাকি দুটোর মধ্যে দেখো, বাকি দুটোর মধ্যে হচ্ছে একটা দিয়েছে পৃষ্ঠটান মানে বল বাই দৈর্ঘ্য, হবে না। আর সান্দ্রতা গুণাঙ্ক মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল ইন্টু ডিভিডিএক্স, গতিবেগের নতিমাত্রা, সেটাও হবে না। আচ্ছা, 4 চলে আসি। শব্দ যখন বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করে অথবা উল্টোটি ঘটে তখন তরঙ্গের কোন ভৌত রাশিটি অপরিবর্তিত থাকে? প্রতিফলন, মাধ্যম পরিবর্তন হচ্ছে মানে প্রতিসরণ, প্রতিসরণের কোন ভৌত রাশি পরিবর্তন হয় না? সেটা হলো কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটা এখানে অপরিবর্তিত থাকবে 4টা। তাহলে 4টা হচ্ছে কম্পাঙ্ক। যেহেতু প্রতিসরণের ক্ষেত্রে সেটা যান্ত্রিক তরঙ্গ হোক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হোক, প্রতিসরণের ক্ষেত্রে কোন ভৌত রাশি পরিবর্তন ঘটে না? কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না। এখন থেকে মনে রাখো, ক্লাস 12-এও প্রশ্নটা আসে শর্ট কোশ্চেন হিসাবে। আচ্ছা, এবার চলে যাই গ্রুপ বিতে। গ্রুপ বির প্রথম প্রশ্ন দিয়েছে, দুটো ভেক্টর দিয়েছে, তাদের মধ্যবর্তী কোণ বার করতে হবে। মধ্যবর্তী কোণ বার করার ক্ষেত্রে 5 নম্বর প্রশ্ন, cos থিটা সমান হচ্ছে a ডট বি বাই মড a মড বি। cos থিটা a ডট বি মানে কি? মড a মড বি cos থিটা। তাহলে মধ্যবর্তী কোণ বার করতে দিলে সর্বদা এই সূত্র প্রয়োগ করেই তোমরা বার করবে। এখানে a বলে দিয়েছে i -2j + 3k, আর b বলে দিয়েছে 2i + j + 4k। হলো বাই মড এ করলে কত আসছে? মড এ করলে আসছে √, 1² মানে 1, 2² মানে 4, 1 4 5 আর 9 14, এটা আসছে 14, √14। আর মড বি আসছে 2² মানে 4, 4² মানে 16, আর 1 17, 4 21। আচ্ছা, ওপরটা কত আসছে আমরা দেখে নিই। ডট করলে i2 হলো 2 হলো প্লাস হচ্ছে 12 বাই √14 গুণ 21। তাহলে এটা আমাদের হিসেবটা দেখতে পাচ্ছি কত আসছে, 12 বাই √14 গুণ 21। এখান থেকে থিটাটা বার করবো, কস ইনভার্স করে দেবো ক্যালকুলেটর দিয়ে। কস ইনভার্স করলে আমাদের উত্তরটা চলে আসবে। কস ইনভার্স 12 বাই √14 গুণ 21। তো তোমরা সালের প্রশ্নের সমাধানটা নিশ্চয়ই ভালো করে দেখবে। 45.58 থিটা আসছে 45.58 ডিগ্রি। আমার যদি হিসেব না ভুল হয়ে থাকে আমি আরেকবার দেখে নেব। 2 1 2 -2 3 4 12, তাহলে উপরটা হয়ে গেল +12, আর নিচে হচ্ছে কত? এর হচ্ছে 1 4 5 আর 9 14, √14, এটার হচ্ছে 2 2 4, 1 5 আর 16 21। হ্যাঁ, ঠিকই আছে, এটাই উত্তর হওয়া উচিত। ওকে, চলো তাহলে পেয়ে গেলাম 5এরটা। এরপর আমরা নেক্সট সমাধানটা দেখব। এবার হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। তোমরা ঠিক করে স্ক্রিনশট নিতে পারো, আমি বলবো খাতায় লিখে নেবে, তাহলে বুঝে করে নেবে, সুবিধা হবে। অথবা বলেছে একটি গতিশীল কণার সমীকরণ দিয়েছে, কণাটি সর্বোচ্চ ধনাত্মক বেগ কত, কণাটির বেগ কখন 0 হবে। 6টা
6টা বলেছে x ইকুয়ালস টু 40 মাইনাস 60 স্কোয়ার। তাহলে বেগ মানে হচ্ছে dx dt, dx dt কত আসছে 4 মাইনাস 12t। ডেরিভেটিভ করে দেওয়া হলো, আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো অতএব সর্বোচ্চ ধনাত্মক বেগ কত হবে যখন ধনাত্মক মানে কি প্লাস, তাহলে টি এর মান 0 হলে, টি এর মান তো নেগেটিভ হয় না, নেগেটিভ হলে এটা 4 এর থেকে বড় হতো, টি এর মান তো নেগেটিভ হয় না, তাহলে টি যেহেতু সর্বনিম্ন যখন হবে ভিটা সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ হচ্ছে 4। এটা কিসে দিয়েছে এককটা, মিটার না সেন্টিমিটার কিছু বলেছে, মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। আর বেগ শূন্য কখন হবে, বেগ যদি শূন্য হয়, বোঝা গেল সর্বোচ্চ ধনাত্মক বেগ কেন 4 হলো, কারণ এটা যখন 0 হবে তখন ভিটা সর্বোচ্চ হবে, কারণ টি এর মান 0 হলেই 4, ওটা 4। এবার টি এর মান যত বাড়বে, টি এর মান যত বাড়বে আমার ভি এর মান তত কমবে, কারণ মাইনাস হচ্ছে। তাহলে ভিটা যদি 0 হয়, বেগ বলেছে, দ্বিতীয় প্রশ্ন বলেছে বেগ কখন শূন্য হবে, বেগ শূন্য হলে অতএব 4 মাইনাস 12t ইকুয়ালস টু 0, তাহলে টি চলে এলো 1/3, তাহলে 1 এর 3 সেকেন্ড, 1 এর 3 সেকেন্ড, তাহলে এটা একটা উত্তর হলো সর্বোচ্চ বেগ। আর কখন বেগটা শূন্য হবে, টি ইকুয়ালস টু 1/3 সেকেন্ডে, মানে 1 এর 3 সেকেন্ডে বেগটা শূন্য হয়ে যাবে। ওকে, চলো মুছে দিলাম এটা। নেক্সট চলে আসি 7 নম্বর, আমরা দেখে নেবো 7এরটা সিলেবাসে। হ্যাঁ, আচ্ছা কি বলেছে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি রাস্তায় এম ভরের একটি গাড়ি সমদ্রুতিতে চলছে। অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নত একটি রাস্তা, নততল থিটা কোণে যাচ্ছে একটা এম ভরের গাড়ি, সমদ্রুতিতে চলছে বলেছে। আচ্ছা, যদি চাকা এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে ক্ষমতা কত? ক্ষমতা মানে হচ্ছে বল ইন্টু বেগ, বা ভেক্টর রূপ হচ্ছে পি সমান হচ্ছে এফ ডট ভি। সমবেগে যাচ্ছে, কত সমবেগে যাচ্ছে, ভি সমবেগে এম ভরে, তাহলে এর ওপর কত বল কাজ করছে, যদি মনে করি এদিকে ভি বেগে যাচ্ছে, তাহলে এর ওপর এদিকে কাজ করছে এম জি সাইন থিটা প্লাস ফ্রিকশন মোট, তাহলে ক্ষমতাটা কত হবে এম জি সাইন থিটা প্লাস ফ্রিকশনের সূত্র কি, মিউ এম জি কস থিটা ইন্টু ভি। তাহলে উত্তর হয়ে গেল, এম জিটা কমন নেব, এম জি ভি সাইন থিটা প্লাস মিউ কস থিটা হয়ে গেল। এটাই হচ্ছে ইঞ্জিনে, হ্যাঁ এটাই উত্তর দেওয়া আছে, এম জি ভি সাইন থিটা প্লাস মিউ কস থিটা হয়ে গেল। তাহলে তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপর চলে আসি এর অথবা, তোমরা দেখে নাও ঠিকভাবে। এরপর আমি নেক্সট প্রশ্নে অথবায় চলে যাব। কি বলেছে, বলছে একটি বেলুন স্থির অবস্থা থেকে, একটু দ্রুত করাতে হচ্ছে কারণ সময়টা তো আমাদের সীমিত, কারণ সবগুলোই দেখাতে হবে। অথবা 7এর অথবায় দেখো প্রশ্নটা, তোমরাও দেখে নেবে। আর প্রশ্ন করার সময় সবসময় কোশ্চেন ব্যাংক তোমাদের নিশ্চয়ই আছে, বা WBH এ টেস্ট পেপারেও সালের প্রশ্ন দেওয়া আছে, সালের প্রশ্নগুলো, কিংবা বইয়ের পেছনেও থাকে 17-18 সালের প্রশ্ন নিশ্চয়ই থাকবে, দেখে নেবে। আচ্ছা, একটি বেলুন স্থির অবস্থা থেকে g/8 ত্বরণে ওপরে উঠছে। বেলুনটি যখন h উচ্চতায়, তখন একটি পাথরকে ফেলা হলো, পাথরটি এত সময় পর ভূমি স্পর্শ করবে। তার মানে যখন একটা ধরো গ্যাস বেলুন h উচ্চতায় উঠেছে, তখন এখান থেকে একটা পাথরকে ফেলা হবে, তাহলে এই সময় এর বেগ কত, g/8। আচ্ছা, বেগটা আমরা বার করে নেবো, উচ্চতা বলেছে h, তাহলে ভি স্কোয়ার সমান, এখানে বেগ যদি ভি হয় তাহলে ভি স্কোয়ার সমান কত লেখা যায়, ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইউটা তো 0, এখান থেকে বলেছে প্রাথমিকভাবে স্থির ছিল, তাহলে ইউটা কত 0, তাহলে ভি স্কোয়ার চলে আসছে কত 2 ইন্টু g/8 ইন্টু কত উচ্চতা h, তাহলে এটা চলে আসছে আমাদের gh/4, ভি স্কোয়ার সমান আসছে ভি এলো এটা। এবার তাহলে এখান থেকে যদি একটা পাথরকে ফেলা হয়, তাহলে পাথরটা কত সময় ভূমি স্পর্শ করবে, তাহলে যখন ধরি পাথরটা এখান থেকে এখানে নামতে তার সময় লাগবে টি সময়, তাহলে টি সময় ভূমি স্পর্শ করবে, ভূমি
স্পর্শ করে। হলো? তাহলে আমাদের পাথরটা নামবে কত দূরত্ব? এইচ দূরত্ব, এইচ উচ্চতায় আছে। এখান থেকে আমি ধরলাম এটাই এইচ, আমি এখানে মার্কটা করলাম, এখান থেকে এইচ থেকে পড়বে। তাহলে এইচ ইকুয়ালস টু মাইনাস ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন মাইনাস ভিটি হলো? কারণ বেলুনটার বেগ ওপর দিকে, তাহলে পাথরটা যেহেতু নিচে পড়ছে তাহলে বেগটা তার মাইনাস ভি ধরতে হবে, কারণ তার পাথরটা যেহেতু এই সিস্টেমের মধ্যেই আছে, তাহলে ঊর্ধ্বমুখী বেগ ভি হলে নিম্নমুখী বেগ হবে মাইনাস ভি। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে এইচ সমান রুট ওভার জি এইচ বাই টু, ভি এর মানটা বসিয়ে দিলাম টি, প্লাস জিটি স্কোয়ার বাই টু হলো। তাহলে এখান থেকে সমাধান করে আমাদের টিটা বার করতে হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে, বুঝতেই পারছো। তাহলে এটাকে আমরা এক সাইডে যদি নিয়ে আসি, তাহলে জিটি স্কোয়ার মাইনাস রুট ওভার টু জি এইচ, সরি রুট ওভার জি এইচ টি প্লাস মাইনাস টু এইচ ইকুয়ালস টু জিরো। একদিকে এনে জিরো করে দিলাম, তাহলে এখান থেকে টিটা বেরোবে মাইনাস বি শ্রীধরাচার্য প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে প্লাস হয়ে যাবে ফোর এসি মানে এইট জি এইচ বাই টু জি। তাহলে রুট জি এইচ, দেখ এটা মাইনাস হবে না কারণ টাইম নেগেটিভে হয় না, এখানে আসছে থ্রি জি এইচ বাই টু জি। কেন মাইনাসটা নিলাম না? কারণ টাইম কখনো নেগেটিভে হয় না। তাহলে এখান থেকে আমাদের চলে এলো ফোর জি এইচ, ফোর মানে এখান থেকে আবার দুই কেটে যাবে, টু রুট ওভার এইচ বাই জি। এটাই মনে হচ্ছে উত্তর, দেখলাম এরকম একটা কিছু আছে। তাহলে টিটা লাগবে টু, হ্যাঁ এটাই দেওয়া আছে, এত সময় পর দেখাতে বলেছে, তাহলে এটা হয়ে গেল প্রুভড। তাহলে এখানে টাইম, এখানে ভিটাকে মাইনাসে কেন নিলাম? কারণ বেলুনের বেগটা উপরের দিকে, আর পাথর যেহেতু ছাড়ছে, অ্যাকচুয়ালি কি হবে, পাথরটা একটু উপরে উঠবে, উঠে তারপরে নামবে। কিন্তু আমরা এখানে যদি ধরে নিই বেলুনের বেগ ঊর্ধ্বমুখী, তাহলে পাথরের বেগ ধরতে হবে নিম্নমুখী, এবং সেটা সেই জন্য মাইনাস। এবং অবাধে পতনশীল বস্তুর ত্বরণ হয় জি, তাই হাফ জিটি স্কোয়ার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই কনসেপ্টে এটা করা হলো। ওকে, এরপর আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক, যেটা প্রশ্নটা সন্ধিবেগ কি। তো এটা তোমরা তোমাদের ছায়া প্রকাশনের বইতে দেখে নিতে পারো প্রমাণটা। মাত্রিক বিশ্লেষণের সাহায্যে করতে হবে। আর একটা কথা বলে দিই, ছায়া প্রকাশনের বইতে দেখবে কে ইটা বাই রো এল আছে, এলটা হবে না আর হবে ওটা, কারণ নলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, নলের ব্যাসার্ধের ওপর সন্ধিবেগ বা সংকট বেগের মান নির্ভর করে। তো সন্ধিবেগ বা সংকট বেগটা কি জিনিস ছিল? প্রবাহীর বেগটা যে বেগকে অতিক্রম করে গেলে প্রবাহীটা শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে পরিণত হয়, তাকে বলে সন্ধিবেগ বা সংকট বেগ। তো তোমরা এটা ওখান থেকে দেখে নিতে পারো। তো মনে রাখতে হবে ওখানে যেটা আছে এল, এলটা হবে না ওটা আর মাত্রা বিশ্লেষণ দিয়েই করতে হবে, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, আচ্ছা 7 অথবাই কি বলেছে দেখি। বলেছে একটি কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 1:2 অনুপাতে কাটা হলো। এটা ধরো স্প্রিং আছে, এটার বল ধ্রুবককে সেটাকে 1:2 অনুপাতে কেটে দিয়েছে। তো অ্যাকচুয়ালি দুটোর, এটা K1 এটা যদি K2 বলি, তাহলে এটার K1:K2 এটা রেশিও হবে হচ্ছে 1:1/2, কারণ লেন্থের সাথে কে এর রিলেশনটা হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে কেটা এই রেশিওতে। তো এবার দেখো এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই দুটোকে শ্রেণীতে যোগ করলে কে পাওয়া যায়, তাহলে 1/k প্লাস 1/k2 ইকুয়ালস টু 1/k। তাহলে K1 কে আমরা যদি কে ধরি, কে ড্যাশ, তাহলে K2টা কত আসছে? K2টা আসছে k ড্যাশড বাই 2, তাহলে 2/k ড্যাশড ইকুয়ালস টু হচ্ছে 1/k। তাহলে k চলে আসছে, k এটা আসছে 3/k ড্যাশড ইকুয়ালস টু 1/k। তাহলে k ড্যাশড চলে এলো কত? 3k, মানে এটা হলো K1। তাহলে K2টা কত হবে? K2টা হচ্ছে k ড্যাশড বাই 2, তাহলে হবে 3k/2। হয়ে গেল 7 অথবাটা। এইভাবে খেয়াল রাখতে হবে। তাহলে দৈর্ঘ্যের যে অনুপাতে কাটবো বল ধ্রুবকগুলো, তার ব্যস্ত অনুপাতে ভাগ হয়ে যাবে, ব্যস্ত অনুপাতিক হবে। ঠিক আছে, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসে 8এরটা।
পি ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার গ্যাসের গতিতত্ত্বের প্রশ্ন। দেখাও যে সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি একই হয় 3/2 RT। হ্যাঁ, একটি অণুর 3/2 এটা 8-এরটা প্রমাণ করতে হবে E ইকুয়ালস টু 3/2 kT। একটি অণু গ্যাসের ক্ষেত্রে 3/2 kT যে প্রমাণটা, এটা তোমাদের দেখতে হবে। সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গতিশক্তি মানে হচ্ছে 1 মোলের গতিশক্তি হচ্ছে 3/2 RT, আর একটি অণুর গতিশক্তি বললে 3/2 kT। কেটাকে বলে বোলজম্যান ধ্রুবক। এটা প্রমাণটা তোমরা দেখে নেবে। P সমান 1/3 mnc স্কয়ার। এটাকে তোমরা এরম করতে পারো একটা কাজ। এখানে আমরা এটা হচ্ছে এনটা হচ্ছে আমাদের একক আয়তন অণুর সংখ্যা, তো এটাকে আমরা এরম করে লিখে নিতে পারি m n/v c স্কয়ার। তাহলে এখানে চলে এলো দেখো পিভি, ভিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে ভিটা এখানে এলো, তাহলে পিভি সমান হচ্ছে 8t সমান চলে আসছে 1/3 mnc স্কয়ার। এবার 8t ইকুয়ালস টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3RT। এবার R/n, 1 মোল যদি এনটাকে মোল ধরি তাহলে R/3 R/n, t সমান চলে আসছে mc স্কয়ার। তাহলে R/n মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে সার্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় বোলজম্যান ধ্রুবক। তাহলে 3kT হয়ে গেল সমান mc স্কয়ার। অতএব গতিশক্তির কি সূত্র? গতিশক্তি তো হাফ mc স্কয়ার, তাহলে চলে এলো হাফ 3kT। তাহলে ই চলে এলো 3/2 kT। দেখো এখান থেকে আমরা এটা কি প্রমাণ করতে পারলাম? সকল প্রকার গ্যাসের ক্ষেত্রে এটার মান সমান হবে, শুধুমাত্র তার পরম উষ্ণতার উপর নির্ভর করবে। অ্যাবসলিউট টেম্পারেচারটা কত, অ্যাবসলিউট স্কেলে তার টেম্পারেচার কত তার উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে না। এখানে কোনো এম নেই, ভর নিরপেক্ষ মানে আণবিক ভর থাকছে না। সকল প্রকার গ্যাসের ক্ষেত্রেই একটি অণুর গড় গতিশক্তি, অ্যাকচুয়ালি এটা রৈখিক গতিশক্তি বেরোলো, সেটা 3/2 kT। ওকে, হয়ে গেল তাহলে এটা। আচ্ছা, পরের প্রশ্ন নিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখে নেবে। আচ্ছা, এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে, দেখে নাও ঠিক করে। অনেক প্রশ্ন ধীরে ধীরে করাই, যতদূর হবে সেটাই তোমরা দেখে নিও। আশা করি প্রশ্নের যে প্রমাণ টাইপের জিনিসগুলো থাকবে সেগুলো আমি দেখাবো না, মুখে বলে দেবো। আচ্ছা, 9-এরটা কি বলেছে, 8-এর অথবাটা দেখে নেবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কোনো একটা সংস্থাকে বাইরে থেকে যদি তাপ দেওয়া হয়, সেই তাপ তার একটা অংশ আভ্যন্তরীণ শক্তিরূপে সঞ্চিত হয়, আর অবশিষ্ট অংশ বাহ্যিক কার্য সম্পাদন করে, যেখানে dq ইকুয়ালস টু du প্লাস pdv। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, একটা ফাংশন বলেছে y সমান xt। এটা বলে দিয়েছে 5 sin 0.1 πx cos 50 πt। এটা একটা স্থানু তরঙ্গের সমীকরণ দেখতেই পাচ্ছি। তো এই তরঙ্গটা দুটি চলতরঙ্গের কার সমষ্টি, উপরিপাতিত চলতরঙ্গ দুটির সমীকরণ। দেখো খুব সহজ ব্যাপার, এটাকে আমি কি করছি, এটাকে লিখছি 5/2। দেখো 5/2 নিলে এখানে 2 sin c sin d, তাই তো। তাহলে আসছে একটা আসছে sin c প্লাস d প্লাস sin 2 sin c cos d, সূত্র কি sin c প্লাস d প্লাস sin c মাইনাস d। তাহলে এটা চলে আসছে 0.5 πx মাইনাস 50 πt। ওকে, নিচ অব্দি আসছে তো পুরোটা স্ক্রিনটা? ঠিকই আছে। তো এখান থেকে যদি কোনো অংশ বাদ যায় জিজ্ঞেস করে নিও আমাকে, আমি দেখতে বুঝতে পারছি না কতটা আসছে কি না আসছে। ঠিকই আছে, তাহলে একটা অংশ দেখো আমি লিখছি এটাকে y1 প্লাস y2। তাহলে দুটো চলতরঙ্গের প্রথম সমীকরণটা কত হলো, 5/2 sin 0.1 πt πx প্লাস 50 πt। এটা একটা চলতরঙ্গের সমীকরণ হলো। আর দ্বিতীয়টা হচ্ছে 5/2 sin 0.1 πx মাইনাস 50 πt। এককগুলো যা থাকবে সেই অনুসারে একক লিখে দিতে হবে। মানে একক কিছু, হ্যাঁ এক্স ওয়াই সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার হবে। এই দুটো চলতরঙ্গের উপরিপাতনের ফলে, এই দুটো চলতরঙ্গের উপরিপাতনের ফলে এটা সৃষ্টি হয়েছে। হয়ে গেল। আচ্ছা, এরপর অথবাটা দেখাও যেটি সরল দোলগতি, খুবই সহজ প্রশ্ন। x ইকুয়ালস টু a sin omega t প্লাস b
কস ওমেগা টি। তো দেখাতে বলেছে সরল দৈর্ঘ্য, এটা কথা বলে কি করবে, ডিএক্স ডিটি বার করবে। ডিএক্স ডিটি বেরোলে কত আসছে, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি। ডেরিভেটিভটা ভালো করে জানলেই করতে পারবে। আর ডি টু এক্স ডিটি টু বার করবি, মানে ত্বরণ বার করবে। তাহলে এটা আসছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস বি ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। ডেরিভেটিভ হয়ে গেল। এখান থেকে দেখো কমন যাচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে আসছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি মানে এক্স, তাহলে ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেখো ত্বরণ চলে এলো, ত্বরণ যদি এফ বলি, এটাকে যদি ত্বরণ বলি এফ, এটা বেগ ছিল ভি, তাহলে ত্বরণ ইকালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক, এটা আমাদের চলে এসছে। তার মানে এটি সরল দৈর্ঘ্যটিকেই ব্যাখ্যা করছে এই সমীকরণটি। ওকে, একটু নামিয়ে দিই, হয়ে গেল। তাহলে এইভাবে দেখাতে হবে। দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এবছর কিন্তু আসতে পারে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট গ্রুপে চলে যাব। তোমরা ঠিক করে দেখে নাও। এরপর আমি পরবর্তী গ্রুপটা যেটা আছে সেটা 3 নম্বরের গ্রুপ, সেটা শুরু করব। এরপর শুরু করছি গ্রুপ সি, কোশ্চেন নম্বর 10। তো 9 অবধি আমি কমপ্লিট করে দিয়েছি। 9-টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে অবশ্যই দেখবে। আচ্ছা, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা দাও পারবে। ডাব্লিউ ওজনের একটি বস্তু নততলের ওপর অবস্থিত, একটা ডাব্লিউ ওজনের বস্তু, এটা নততল আছে, যার ওজনটা বলেছে ডাব্লিউ। আচ্ছা, বস্তু নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, আনত কোণ থিটা। আচ্ছা, এরপর বলেছে থিটার কোন মানের জন্য বস্তুটি নিজ ওজনের জন্য সমদ্রুতিতে নিচে নামবে। নিচে নামবে মানে এদিকে কাজ করছে আমাদের ডাব্লু সাইন থিটা, আর নিচের দিকে নামতে গেলে সমদ্রুতিতে, সমদ্রুতি মানে লব্ধি বল 0, তার মানে এদিকে যে ফ্রিকশন থাকবে, তার মানে থিটার মান কত হলে সমদ্রুতিতে নামে, তাহলে ডাব্লু সাইন থিটার মানটা ফ্রিকশনের সঙ্গে সমান বা সামান্য বেশি হতে হবে। সমদ্রুতি মানে লব্ধি বল 0, তাহলে ডাব্লু সাইন থিটা ইকুয়ালস টু মিউ ডাব্লু কস থিটা। ডাব্লুটাই এখানে এমজি, তাহলে এখান থেকে আমাদের মিউ চলে আসছে ট্যান থিটা, মানে থিটা চলে এলো ট্যান ইনভার্স মিউ। তা থিটার মান যদি ট্যান ইনভার্স মিউ এর সমান হয় তাহলে ওটা স্থির থাকবে বা সমদ্রুতিতে নামার প্রবণতা দেখাবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলেছে এম ভরের একটি বেলুন এ ত্বরণে নিচে নামছে। একটা বেলুন আছে ধরো, গ্যাস মানুষবাহী বেলুনের মতনই, এর ভর বলেছে এম, মানে এর এমজি। আর বায়ুর ওপরে যে প্লবতা বল দিচ্ছে সেটা প্লবতা এফবি, ত্বরণ নিম্নমুখী ত্বরণ। তাহলে বলেছে এম ভরের একটি বেলুন, এম ভরের একটি বেলুন এ ত্বরণের নিচে নামছে, তার মানে ইকুয়েশনটা হচ্ছে এমজি মাইনাস প্লবতা বল সমান এম এ। আচ্ছা, নেক্সট কি বলেছে, বেলুন থেকে কত ভর ফেলে দিলে এ ত্বরণে উপরে উঠবে। বেলুন থেকে যদি বলছে কত ভর ফেলে দিলে, আমি বললাম এম ড্যাশ ভর ফেলে দিলে ওপরে উঠতে গেলে প্লবতা বল বেশি হবে, তাহলে এফ বি মাইনাস কত ভর ফেলে দিয়েছি, এম মাইনাস এম ড্যাশ ভর ফেলেছি, তাহলে তখন অভিকর্ষ বলটা কত কাজ করবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্লবতা বলটা নির্দিষ্ট স্থির, এদিকে কাজ করছে কত, এম ড্যাশ ভর ফেলে দিয়েছি, তাহলে এম মাইনাস এম ড্যাশ জি কাজ করছে, ওটা কোন দিকে উঠছে উপরে, তাহলে কোনটা বেশি, প্লবতা বেশি, তাহলে এফ এফ বি প্লবতা বল মাইনাস এম ড্যাশ জি সমান এম মাইনাস এম ড্যাশ এ। এবার এই দুটো সমাধান করে তোমাদের এম ড্যাশের মানটা বার করবে। কি করবে, প্রথম থেকে এফ বির মানটা বার করবে, দ্বিতীয় থেকে এফ বিটা বার করে সমাধান করে ইকুয়াল করে দেবে, করে এম ড্যাশটা কত আসছে বার করবে। উত্তর এখানে দেওয়া আছে, উত্তর হ্যাঁ 2 এম এ বাই এম প্লাস এরকম একটা উত্তর দিয়েছে, সেটা তোমরা করে নিতে পারবে। তাহলে দুটো থেকে এফ বিটা বার করবে, প্লবতা বলটা সমান করে দেবে, সমান করে দিয়ে কি করবে,
তোমরা এখানে এম ড্যাশ মানটা পেয়ে যাবে। ওটা মনে হচ্ছে একটু উত্তরটা এম প্লাস এ হবে না, ওটা জি প্লাস এ হবে। যাই হোক, ভরের সঙ্গে তো ত্বরণ যোগ হয় না, উত্তরটা একটু ভুল দেওয়া আছে। উত্তর নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। 11 অথবা বলেছে অভিকেন্দ্র বলে রাশিমালা সংজ্ঞা দাও, এবং খুব ইম্পর্টেন্ট, অভিকেন্দ্র ত্বরণ এই রাশিমালাটা বলের মান নির্ণয় করতে হবে। মানে এম ভি স্কয়ার বাই আর প্রমাণটা করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। অভিকেন্দ্র ত্বরণের সংজ্ঞা, অভিকেন্দ্র বলের সংজ্ঞা, আর অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। আচ্ছা, 12টায় চলে যাই। প্রমাণে আমি আসছি না, এম ভি স্কয়ার বাই আর ছায়া প্রকাশনীতে প্রমাণ করে দেওয়া আছে, বা তোমরা যে বই পড়ো সেখানেই প্রমাণ পেয়ে যাবে অভিকেন্দ্র বলের রাশিমালা যেগুলো। আচ্ছা, তারপরে একটা বলেছে একটা বলের ক্রিয়ায় বস্তু সরণ ঘটছে, তাহলে কার্য কত? তো এফ বলে দিয়েছে কত? এফ বলে দিয়েছে হচ্ছে 2i প্লাস 3j নিউটন। আর অবস্থানটা কত বলেছে? R1 ছিল হচ্ছে i প্লাস 2j থেকে, তার সরণ ঘটেছে R2-তে, R2টা কত বলেছে? 2i প্লাস 4j। তাহলে কৃতকার্য কত? কৃতকার্য হচ্ছে এফ ডট অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, মানে সরণ হচ্ছে R2 মাইনাস R1, ডট প্রোডাক্ট দিয়ে করতে হবে। তাহলে R2 মাইনাস R1টা কত আসছে বার করে নিই আমরা। R2 মাইনাস R1 করে আসছে, এটা আসছে i, এটা আসছে প্লাস 2j। R2 থেকে R1 বিয়োগ করলে R2 R1 এর মানগুলো একবার দেখে নি। হ্যাঁ, i প্লাস 2j আর 2i প্লাস 4j বিয়োগ করলে তাহলে চলে আসছে i প্লাস 2j। তাহলে ডট প্রোডাক্ট করলে কত আসছে? এটা আসছে 2i প্লাস 3j ডট i প্লাস 2j। তাহলে হিসাব করলে আসছে 2, 3 দুগুণে 6, মানে 8 জুল। 8 জুল, প্রথমটা নিউটন, দ্বিতীয়টা মিটার, তাহলে 8 জুল হয়ে গেল। তারপর একটা বলেছে সংরক্ষী বল ক্ষেত্রে, এবং দেখাও যে সংরক্ষী বল ক্ষেত্রে কৃতকার্য শূন্য হয়। কনজারভেটিভ ফোর্স ফিল্ড, সহজ জিনিস পেরে যাবে। 13 নম্বরটা আগের দিন ভিডিও ক্লাসে আমি বলেছি, কৌণিক ভরবেগ টর্কের সংজ্ঞা দাও এবং সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আচ্ছা, 13 অথবা এই প্রশ্নটা বলেছিলাম ইম্পর্টেন্ট, তো তোমরা দেখে নাও। আমি এরপর নেক্সট 13 অথবাটা সমাধান করবো, তোমরা এক মুহূর্ত দেখে নাও। আচ্ছা, এরপর 12 তো বলে দিলাম, 12 নম্বরটা তোমরা 12তে একটা করিয়ে দিলাম, 12 অথবাটা পেরে যাবে করতে, 12 অথবা। আর 13তে কৌণিক ভরবেগ টর্কের সংজ্ঞা আর সম্পর্ক পেরে যাবে। আমি 13 অথবাটা দেখাচ্ছি। তো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। এই টাইপের প্রশ্নই আসতে চলেছে, এই টাইপের প্রশ্নই আসতে চলেছে। হয়তো ভ্যালুগুলো আলাদা দিতে পারে, কিন্তু সিমিলার টাইপের প্রশ্ন, যেমন ধরো কৌণিক ভরবেগ টর্কের সম্পর্ক, অভিকেন্দ্র বলের রাশিমালা, এগুলো কিন্তু আসতেই পারে। সেই জন্য অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। 13 অথবা কি বলেছে? এম ভর আর ব্যাসার্ধের একটি সুষম নিরেট গোলক না পিছলে গড়িয়ে পড়ছে, দেখাও যে ত্বরণ। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম নতদল বরাবর ত্বরণের একটা সূত্র জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম, আর গুলো বড় হাতের দিয়েছে এখানে, হ্যাঁ, এম আর স্কয়ার। এটা প্রমাণটা করবে, অবশ্যই করবে, প্রমাণটাও আসতে পারে। নিরেট গোলকের ক্ষেত্রে হচ্ছে 2 এর 5 এম আর স্কয়ার, আই সমান। তাহলে আই সমান নিরেট গোলকের হয় 2 এর 5 এম আর স্কয়ার। তাহলে আই বাই এম আর স্কয়ারটা কত বসবে? জি সাইন থিটা বাই 1 প্লাস 2 এর 5। তাহলে এটা হয়ে গেল 5/7 জি সাইন থিটা। এটাই দেখাতে বলেছি। তার জন্য আগে আমাদের কিন্তু, যেহেতু এটা 3 নম্বর দিয়েছে, সূত্রটা কিন্তু একটু প্রমাণ করে নিতে হবে। এই সূত্রটা প্রমাণ করে নিয়ে তারপরে মানটা বসাবে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। যদি প্রমাণটা বুঝতে না পারো, আমার ভিডিও ক্লাস আছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, ওখান থেকে দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। আচ্ছা, 14 বলেছে, কালকে যে প্রশ্ন বলেছিলাম আগের ক্লাসে, ভরকেন্দ্রের সংজ্ঞা বলেছিলাম। আচ্ছা, 2 কেজি 2 গ্রাম আর 3 গ্রাম ভরের দুটো বস্তু স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর এটাও বলে দেওয়া আছে, ওখানে দেখে নেবে কিভাবে অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করেছি। 15 মুক্তিবেগের রাশিমালা, এটাও আমি মহাকর্ষের আর কার্যশক্তি যে ভিডিও ক্লাস তোমাদের দিয়েছি ওখানে বলা আছে মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা, অবশ্যই ভালো করে দেখবে। আচ্ছা, দেখাও যে কৌণিক গ্রহের কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, মানে কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণটা
করতে হবে। কৌণিক ভরবেগ সংরক্ষিত হয় মানে dAdt সমান ধ্রুবক দেখালেই চলে আসবে আমাদের ওখান থেকে, যেটা আসে L/2m মানে কনস্ট্যান্ট। তাহলে L/2m, L হলো কৌণিক ভরবেগ আর ভর তো ধ্রুবক, আর কেপলারের দ্বিতীয় সূত্রটি এর থেকে বার করো, মানে ওটা প্রমাণ করে দেখাতে হবে, মানে ওইটাই টোটালটাই কেপলারের দ্বিতীয় সূত্র প্রমাণ করতে দিয়েছে এখানে। 16তে কি বলেছে, অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা দাও এবং ঘূর্ণনের জন্য জি এর মানের পরিবর্তন। এটাও বলেছিলাম রাশিমালা জি ড্যাশ ইকালস টু, মানে যেটা 15-র 16 নম্বর প্রশ্ন, যেটা 16 নম্বরে প্রমাণ করতে দিয়েছে হচ্ছে জি ড্যাশ মানে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ল্যামডা। পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মানের যে পরিবর্তনের সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি এর মানে 3টে হয়, একটা উচ্চতার সঙ্গে, একটা গভীরতা, একটা আহ্নিক গতির জন্য। প্রমাণটা অবশ্যই দেখবে, আমার ভিডিও ক্লাসেও করিয়ে দেওয়া আছে, আর আশা করি তোমরা বইতেও দেখে নিয়েছো। তোমরা দুটো অধ্যায় এটা পাবে, একটা হলো আমাদের বৃত্তীয় গতি অধ্যায় পাবে, আর একটা হচ্ছে মহাকর্ষে পাবে। তোমরা মহাকর্ষটাই দেখে নিতে পারো। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে জানো নিশ্চয়ই। আর কক্ষপথের মোট শক্তি রাশিমালা মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মানে মাইনাস GMM বাই 2R, এই মানটা দেখাতে হবে, বা 2R প্লাস H, সেই প্রমাণটা করতে হবে। আচ্ছা, স্বাতন্ত্র সংখ্যা সিগনিফিক্যান্ট ফিগার, এই অংশটা মনে হচ্ছে যেন এবছরের জন্য বাদ দিয়েছে, ওটা একটু দেখে নেবে। আর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে CP/CV কত হয়, ওইটা হচ্ছে আমাদের 7-এর 5 হয়, সেটা প্রমাণ করতে হবে। এটা কীভাবে, 1 + 2/f আমাদের গামা ইকালস টু CP/CV ইকালস টু হচ্ছে 1 + 2/f, আমি এখানে লিখে দিচ্ছি 17। গামা সমান হচ্ছে 1 + 2/f, এফটা হলো স্বাতন্ত্র সংখ্যা। দ্বিপরমাণুকের ক্ষেত্রে স্বাতন্ত্র সংখ্যা হচ্ছে আমাদের 5, তাহলে গামা চলে আসবে 1 + 2/5, তাহলে হলো 7-এর 5। এটাই হচ্ছে, এখান থেকে মানটা আমরা এভাবে বার করে নিতে পারি। হয়ে গেল তাহলে 17 নম্বর। স্বাতন্ত্র সংখ্যা বা স্বাধীনতার মাত্রার জায়গাটা একটু দেখে নিও, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, পরেরটা খুব ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও CP/CV ইকালস টু R আর গামা ইকালস টু 1 + 2/f, এই প্রমাণটাই করতে দিয়েছে। এটা ভিডিও ক্লাসটা দেখবে, অবশ্যই ওখানে করে দেওয়া আছে, একটাই বা দুটো ভিডিও ক্লাস দেওয়া আছে। গ্যাসের গতিতত্ত্ব একটাই মনে হচ্ছে, তো ওখানে CP/CV ইকাল টু R যেটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রশ্ন, ওটা ইম্পর্টেন্ট এবছরের জন্য, অবশ্যই দেখবে। গ্যাসের যে দুটো আপেক্ষিক তাপ হয় তাদের অন্তর্ফলের মানটা CP/CV ইকাল টু R আর গামা ইকালস টু 1 + 2/f, এটা অবশ্যই দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 দাগের প্রশ্নটা এরপর আমরা দেখে নেব। 18তে বলেছে কিছু পরিমাণ আদর্শ গ্যাস P1 V1 অবস্থা থেকে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে P2 V2 অবস্থানে গেল, কোনটির ক্ষেত্রে কৃতকার্য বেশি হবে? আচ্ছা, তো কৃতকার্য যেটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট, সমষ্ণ আর রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য W ইকালস টু 1 মোল যদি ধরি RT ln V2/V1, আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কার্য হচ্ছে W সমান R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, বা এটাকে আমরা লিখতে পারি RT মানে PV, তাহলে P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে যে কৃতকার্য সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। এবার গ্যাসকে সংকোচন করা হয়েছে বলেছে, গ্যাসকে যদি সংকোচন করা হয় তাহলে পিভি গ্রাফটা কেমন হয়? এটা ধরা ছিল V2, এটা V1, না P1 V1 থেকে P2 V2 অবস্থায় সংকুচিত হয়েছে, তাহলে এইটা হবে V1, বড়টা V1, সংকোচন মানে কমে যাওয়া। তো এটা যদি ধরি P1, এটা যদি ধরি P2, তাহলে
প্রথম অবস্থায় ছিল এখানে, এটা যদি সমষ্ণ প্রক্রিয়া এরকম হবে, আর রুদ্ধতাপের ক্ষেত্রে এর ক্ষেত্রে স্লোপটা একটু এটা একটা হলো। আর একটা ঘটনা যেটা এখানে কখনোই P1 V1 থেকে P2 V2 দুটো প্রক্রিয়া একসাথে যেতে পারবে না, কারণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে P1 V1 থেকে P2 V2 তে গেলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু P2 টা আলাদা হবে। কারণ জিনিসটা কেমন হবে, এর ক্ষেত্রে ঢালটা একটু বেশি হবে, মানে এই যে অবস্থাটা এটা কিন্তু P2 ড্যাশড বলতে পারি, কারণ রুদ্ধতাপের ক্ষেত্রে নতিটা বেশি হয় আর সমষ্ণ নতিটা কম হয়। তাহলে যেহেতু আয়তন সংকোচন হচ্ছে, সংকোচনের ক্ষেত্রে অবশ্যই কার্য বেশি হবে রুদ্ধতাপের ক্ষেত্রে। এটা হলো রুদ্ধতাপের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যেটা নতিটা কম, ঢালটা কম, সেটা হচ্ছে সমষ্ণ। কারণ আয়তন কমছে তাই চাপ বাড়বে, তাহলে কার্য বেশি হবে, W রুদ্ধতাপ অবশ্যই গ্রেটার দেন W সমষ্ণ। কারণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে নতি কম হয়, রুদ্ধতাপের নতিটা বেশি হয়। তীরটা এদিকে দিচ্ছি মানে আয়তনটা কমছে যেহেতু, তাই এদিকে যাচ্ছে। ইনিশিয়ালটা একই কিন্তু ফাইনালটা দুটো সেম হবে না, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বেশ কনসেপ্টের প্রশ্ন। আচ্ছা, এরপর চলে যাবো আমরা 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর দাগে কি দিয়েছে দেখবো, মানে গ্রুপ ডি শুরু হচ্ছে এবার, তোমরা ঠিক করে দেখে নাও। পরের গ্রুপে আমাদের আর এখানে পড়ে আছে 3টে প্রশ্ন, 19, 20, 21। আচ্ছা, প্রাসের গতি এবছর অবশ্যই আছে, এটা মাথায় রাখবে। প্রথম যে ডিসকার্ডেড সিলেবাস দিয়েছিল সেটাতে ছিল না, কিন্তু এবছর কিন্তু সেকেন্ড যে আমাদের অক্টোবর মাসে একটা সিলেবাস পাবলিশ করেছিল সেটাতে কিন্তু অ্যাড করে দিয়েছে। তো প্রাসের গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার অনুভূমিক পাল্লা, মানে আমাদের 19-এর এ যেটা সর্বোচ্চ উচ্চতা h, মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা প্রমাণ করতে হবে। আর পাল্লা মানে রেঞ্জ, প্রক্ষেপ সীমা, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই দুটো সূত্র প্রমাণ করতে দিয়েছে। সে দুটো তোমরা প্রাসের গতির যে আমার ভিডিও ক্লাস আছে দেখে নিতে পারো, কিংবা বইতেও পেতে পারো। আচ্ছা, কণার গতিতে কোন কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? কণার গতির ক্ষেত্রে মানে প্রাসের গতির ক্ষেত্রে কোন কোন ভৌত রাশি মেইনলি ধ্রুবক থাকে হচ্ছে অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ কণার গতির ক্ষেত্রে ধ্রুবক থাকে, এবং প্রাথমিক বেগের যে মানটা সেটা শুধু ধ্রুবক থাকে, আর অভিকর্ষজ ত্বরণের মান ধ্রুবক থাকে। আচ্ছা, এরপর চলে আসি অথবা আপেক্ষিক বেগ কাকে বলে। আচ্ছা, আপেক্ষিক বেগের সঙ্গে একটা অঙ্ক মতন কিছু দিয়েছে, সেটা আমরা দেখব। থিওরি দিয়েছে, অঙ্ক ঠিক নয়। উনিশের অথবা যেটা আপেক্ষিক বেগ কাকে বলে, একটি বস্তু এ ইউ বেগে গতিশীল, অপর একটি বস্তু বি ভি গতিবেগে প্রথম বস্তুর সাথে থিটা কোণে গতিশীল। একটা বস্তু ধরো এ, সেটা এ বস্তুটা এদিকে যাচ্ছে, এটা এ বস্তু ইউ বেগে যাচ্ছে, আর দ্বিতীয় বস্তু বি প্রথমের সাথে থিটা কোণে যাচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে বি, কত বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে বলেছে, প্রথমটার সঙ্গে থিটা কোণে। এটা 1 নম্বর, এটা এ, এটা বি। আচ্ছা, প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার আপেক্ষিক বেগ, প্রথমের সাপেক্ষে দ্বিতীয় কণা, তাহলে প্রথমের সাপেক্ষে মানে এটাকে মাইনাস করলাম, দিয়ে এই দুটোর লব্ধি, এইটা হবে আপেক্ষিক বেগ, মানে ভি আপেক্ষিক বেগ বি এ। মানে আমাদের বার করতে হবে ভি বি এ, দ্বিতীয় কণাটা বি, বি কণার আপেক্ষিক মানে ভিবি মাইনাস ভি এ, এটা আমাদের বার করতে হবে। মানে হচ্ছে ভিবি মাইনাস অফ প্লাস অফ মাইনাস ভি এ। এবার দেখো এইটা যেহেতু কোণ থিটা, তাহলে এইটার কোণ কত হবে, 180 মাইনাস থিটা। এবার লব্ধি সূত্র অনুসারে তাহলে আপেক্ষিক বেগ দাঁড়াচ্ছে, এটা আপেক্ষিক বেগ, তাহলে ভি বি এটা দাঁড়াচ্ছে, লব্ধি সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাহলে এখানে কত হবে, ভিবি স্কোয়ার রুট ওভার
প্লাস VA স্কোয়ার প্লাস 2 VA VB VA cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে উত্তরটা কত দাঁড়াবে আমাদের? আপেক্ষিক বেগের মান হচ্ছে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস 2 VA VB cos থিটা হয়ে গেল। এটা আপেক্ষিক বেগের মান, এটা হচ্ছে আপেক্ষিক বেগের মান। 180 মাইনাস থিটা কেন বসলো? এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তো এই কোণটা হবে 180 মাইনাস থিটা, মানে এই দুটোর লব্ধি হবে হচ্ছে আপেক্ষিক বেগ। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ VBA, ভেলোসিটি অফ B উইথ রেসপেক্ট টু এ। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, অসম ত্বরণের ক্ষেত্রে চলমান বেগ সময় লেখচিত্র নির্ণয় করো। আচ্ছা, লেখচিত্র থেকে কণার তাৎক্ষণিক ত্বরণ এবং গড় ত্বরণ কিভাবে নির্ণয় করা যাবে? বেগ সময় লেখচিত্র, এদিকে বেগ এদিকে সময়। তাহলে অসম ত্বরণের যদি প্রাথমিক বেগ একটা ইউ ধরে নিই, তাহলে জিনিসটা কেমন এরকম ভাবে বলতে পারি, ত্বরণ বাড়ছে কমছে অসম ত্বরণ। তাহলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ত্বরণ মানে কি করতে হবে? কোনো একটা জায়গায় নতি নিতে হবে। যদি এই বিন্দুতে বার করি তাহলে তাৎক্ষণিক ত্বরণ এখানে বেরোবে। সেখানে যদি আমরা নতি নির্ণয় করি, ট্যান থিটা নির্ণয় করি, মানে নতি বা প্রবণতা বার করি, মানে ডিভিডিটি বার করি, সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক ত্বরণ। আর যদি বড় রেঞ্জে বার করি, এরকম অনেকগুলো জায়গায় নতির গড় করি, তাহলে সেটা গড় ত্বরণ বেরিয়ে আসবে। আচ্ছা, 20 নম্বর, অশান্ত প্রবাহ এবং ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো? পেয়ে যাবে। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা নির্ণয় করো, পেরে যাবে। এ বল বাই ক্ষেত্রফল ইন্টু গতিবেগের নতিমাত্রা থেকে। আচ্ছা, স্টোকসের সূত্র খুব ইম্পর্টেন্ট, মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করো, হয়ে যাবে। সরল দোলগতির সংজ্ঞা দাও, সহজ জিনিস। আর সরল দোলগতির ক্ষেত্রে শক্তি সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। লেখচিত্র মানে এই যে একটা লেখচিত্র আছে এখানে, এরকম একটা লেখচিত্র হয়, তোমরা নিশ্চয়ই জানো। এটা মোট শক্তি, এটা এই হলো কি আমাদের স্থিতিশক্তির গ্রাফ, এই হলো গতিশক্তির গ্রাফ। এই গ্রাফটা অবশ্যই সরল দোলগতির শক্তি সংরক্ষণ, স্থিতিশক্তি নির্ণয়, গতিশক্তি নির্ণয় এবং মোট শক্তি নির্ণয়, এগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে দিয়েছে অথবাই দিয়েছে স্বরকম্প, খুবই ইম্পর্টেন্ট। স্বরকম্পের গাণিতিক বিশ্লেষণ এবছর আসতেই পারে, দেখে নেবে। আচ্ছা, তারপরে একটা লাস্ট যেটা অঙ্ক 21-এর অথবার বি, সে অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই, দেখে নাও ঠিক করে। আমাদের 21-এর অথবার বি, কি বলেছে? একটি ষোড়শলাকা দুটি ষোড়শলাকা একই সঙ্গে কম্পিত করলে তাদের মধ্যে 5টি স্বরকম্প উৎপন্ন হয়। মানে ষোড়শলাকা দুটির কম্পাঙ্ক n1 আর n2 ধরলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। স্বরকম্প মানে কম্পাঙ্কের পার্থক্য। ধরে নিলাম ষোড়শলাকা দুটির কম্পাঙ্ক 5। আচ্ছা, একটি ষোড়শলাকার কম্পাঙ্ক 275, এর মধ্যে n1 বা n2 যে কোনো একটা 275। অপর ষোড়শলাকায় মোম লাগানো হলে, ধরো প্রথমটি ধরে নিলাম, আচ্ছা অপর ষোড়শলাকায় মোম লাগালে, একটু মোম লাগিয়ে দিলে স্বরকম্পের সংখ্যা হয় 2। তাহলে অপর ষোড়শলাকার কম্পাঙ্ক কত হবে? তাহলে একটির বলেছে, তাহলে এদের পার্থক্য 5, আর একটির যদি মোম লাগানো হয় তাহলে স্বরকম্পের সংখ্যা কমছে। যেহেতু তাহলে আমরা এখানে যদি ধরি, এখানে ছোট বড় কোনোটা বলেনি, তাই না? ও ছোট বড় বলে তো হয়েই যেত, একটি ষোড়শলাকা বলেছে। তার মানে একটা যদি 275 হয়, তাহলে অন্যটা কত হতে পারে? 5 পার্থক্য হয়, সেটা হবে 270, বা এটা হতে পারে, কিংবা এর থেকে 5 বেশি হতে পারে। ভালো করে বোঝো, এখানেও 5 পার্থক্য 5 হার্জের, এখানেও 5 হার্জ। তার মানে যে একটা যেটা নোন সেটার কম্পাঙ্ক যদি 275 হয়, তাহলে অন্যটা কত হতে হবে? 280 হতে হবে বা
270 হতে হবে। 280 হলেও 5টা সরকম্প, 270 হলেও, কারণ এদের পার্থক্যটা বলেছে 5। এবার n1 বড় না n2 বড় সেটা বলে দেয়নি, তো একটা নোন যেটা সেটা বলেছে 275। এবার বলছি যেটা অজানা তার উপর যদি মোম লাগাই, মোম লাগালে কম্পাঙ্ক কমে, মোম লাগালে ভর বাড়লে কম্পাঙ্ক কমে। তাহলে তখন বলছে তাহলে কম্পাঙ্ক যদি কমে তাহলে 280 থেকে এটা কমে এদিকে একটু সরে আসবে, আর এটা 270 থেকে কমে সরে আসবে। এবার দেখো যদি আমি এইটা ধরি অরিজিনাল প্রকৃত 270 ধরি, তাহলে সরকম্প বাড়ছে, কারণ এটা 270 থেকে কমে 268 267 হতে পারে। তাহলে কম্পাঙ্ক ডিফারেন্সটা এর থেকে তো বেড়ে গেলে 8 হয়ে, যদি বলো আমাদের হলো 268 হলো, 268 হলে কত হচ্ছে, বা 267 হলো কমে মোম লাগানোর ফল, তাহলে পার্থক্যটা কত হয়ে যাচ্ছে 8। আর এটা যদি কমে 277 হয় তাহলে কম্পাঙ্ক হচ্ছে পার্থক্য হচ্ছে 2। তাহলে যেহেতু এখানে মোম লাগানোর ফলে সরকম্পের সংখ্যা হচ্ছে 2, তাহলে সঠিক উত্তর হবে এটা, কারণ এর কম্পাঙ্ক কমে চলে এসছে 277-এ, তার ফলে এদের পার্থক্যটা হচ্ছে 2। তার মানে তাহলে যেহেতু মোম লাগানোর ফলে সরকম্প সংখ্যা কমে যায়, ফলে কম্পাঙ্কের পার্থক্য কমে। দেখো কম্পাঙ্কের পার্থক্য কমছে মানে এটা ফিক্সড, এটা ফিক্সড। এবার এটা যদি মোম লাগাই তাহলে এর কম্পাঙ্কে এটাতে এদিকে সরে যাবে, তাহলে কম্পাঙ্কের পার্থক্য কি হবে, বাড়বে। আর এটা কমলে এর কাছে আসছে, তাহলে কম্পাঙ্কের পার্থক্য কমছে। তাহলে সুতরাং 200 হার্জ হলো অপরটির কম্পাঙ্ক। হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সমাধান। আর এখান থেকে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে একটুখানি বলবে, সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো 2018 সালের সম্পূর্ণ সমাধান করিয়ে দিয়েছি। হ্যাঁ, এমসিকিউগুলো করাইনি, এমসিকিউগুলো তোমরা একটু চেষ্টা করো, পারবে, না পারার কিছু নেই। প্রথমটা যেমন দিয়েছে ক্ষেত্রফল 4% হবে, তারপর একটা সহজই আছে, চেষ্টা করে দেখো। যদি না পারো কোনো এমসিকিউ আমাকে বলো, আমি দেখিয়ে দেবো, বা কমেন্টের মাধ্যমে একটু হিন্টস দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাইছি না, অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা দেখে নিও। আর অবশ্যই আর যদি পারি আমি 17 সালের প্রশ্নটাও, মানে আছে প্রশ্নটা 17 সালের প্রশ্ন আমার কাছে, সেটা করে দেওয়ার চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে, যদি সময় পাই। কথা দিতে পারছি না। তোমাদের 18 সাল আর 19 সাল এই দুটো সালের প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে নেবে। কিছু প্রশ্ন এখান থেকে কমন পাবে, এইটুকুনি কথা দিতে পারি, ঠিক আছে? চলো আজ এই ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো করে সকলে মন দিয়ে একদিন পড়াশোনা করে নাও, তারপর আবার পরীক্ষা চলে আসছে। আর 2 দিন পর থেকে, শনিবার থেকে পরীক্ষা শুরু, 2 তারিখের পর 4 তারিখ, তারপর 16 তারিখ, জানি রুটিন সবই জানি। তো যাই হোক একদিন ভালো করে দেখে নাও সকলে, ঠিক আছে? চলো আজ এই ক্লাস এখানেই শেষ করলাম।